জবাব চাই বাংলাতে আমি প্রতিবার চেষ্টা করেছি বাংলার যাতে ভালো হয় বা দেশের ভালো হয় এমন টপিক বেছে ডিবেট করতে। রাষ্ট্রবাদের নামে অনেক কিছু আমাদের দেশে খুব সহজভাবে হয়ে যেতে পারে। আমি বারবার যে কথাটা বলি যে আমাদের অগ্রগতি বা উন্নয়ন, সেই উন্নয়নে নজর দেওয়ার চেষ্টা অনেকে করবেন। এই উন্নয়ন, সেই উন্নয়নের যে স্পিডটা বা অ্যাক্সিলারেশনটা, সেটা আরেকটু ত্বরান্বিত হতে পারে যদি একটা খুব ভালো ইঞ্জিন অয়েল বা লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয় রাষ্ট্রবাদ। অর্থাৎ 140 কোটি মানুষ যদি সেম পেজে কথা বলে, অর্থাৎ একই সুরে কথা বলে, তাহলে এই উন্নয়নটা বা অগ্রগতিটা অনেক সহজ হয়ে যায়, যেটা চায়নার ক্ষেত্রে হয়েছে। মাথায় রাখুন, আমাদের এই মুহূর্তে চায়না অন্যতম কম্পিটিশন হওয়া উচিত। পাকিস্তান বা বাংলাদেশ তারা নিজেদের সাথে মারামারি করে নিজেদের প্রায় পেছনের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের এই মুহূর্তে আমাদের পাশের দেশ, আমাদের বন্ধু দেশ চায়না, তাদের সাথে হেলদি কম্পিটিশনে যাওয়া উচিত। মানুষদা যে কথাটা বলছিলেন যে চায়নাতে ভোকেশনাল এডুকেশন, সেটাতে খুব গুরুত্ব দেওয়া আছে, এটা আমরা খুব ভালো করে জানি। অনির্বাণ এই মুহূর্তে রয়েছে, অনির্বাণ দত্ত অর্থনৈতিক বিশেষজ্ঞ। অনির্বাণ, আমরা এটা দীর্ঘদিন ধরে জানি যে ইনফ্যাক্ট এটা নিয়ে বিশাল খবরাখবর হয়েছিল, ভারতবর্ষে অনেকে নড়ে চড়ে বসেছিল। চায়না প্রয়োজন পড়েছিল বলে দুটো প্রজন্মকে বা দুটো দশক ডাক্তার এবং ইঞ্জিনিয়ার বানানো বন্ধ করে দিয়েছিল, অর্থাৎ তাদেরকে পড়তে দেওয়া হতো না। তার একটাই কারণ, সেই সময় দেশে প্রযুক্তিবিদ বা যারা স্কিল্ড লেবার, তাদের প্রয়োজন দেশে বেশি ছিল। সুতরাং সেই সময়টায় ভোকেশনাল এডুকেশনকে যেভাবে গুরুত্ব দিয়েছিল, ভালো করে বুঝুন, আপনার দেশে ডাক্তার বেশি হয়ে গেছে, আপনার দেশে ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে, তারা কি করবে, কোথায় যাবে? বেকার ঘুরে বেড়াবে। হাজার হাজার ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেরিয়ে যারা পাশ করে বেরোচ্ছে তারা ইঞ্জিনিয়ার হতে পারছে না, তারা ব্যাংকে চলে যাচ্ছে বা অন্যান্য প্রফেশনে চলে যাচ্ছে বা সেলসের চাকরিতে চলে যাচ্ছে। এরকম একটা পদ্ধতি, এরকম একটা জায়গা তৈরি হয়েছিল চায়নাতেও। চায়না কি করলো? এই গোটা বিষয়টাকে একদম বন্ধ করে দিয়ে বাচ্চাগুলোকে বলল যে এই মুহূর্তে আমাদের দেশে খামতি কি? আমাদের দেশে খামতি হলো আমরা সহজে ফ্যাক্টরিতে ভালো লেবার বা ভালো যারা সূক্ষ্ম কাজ, মোবাইল বানানো থেকে শুরু করে ইঞ্জিন বানানো থেকে শুরু করে বিভিন্ন কিছু বানানোর যে কারিগর, সেই কারিগরের অভাব বোধ করছে। এবং বিভিন্ন হয়তো ডাক্তারের ছেলে, হয়তো ইঞ্জিনিয়ারের মেয়ে, হয়তো বৈজ্ঞানিক যে তার সন্তান, তাদেরকে উদ্বুদ্ধ করা হলো যাতে করে তারাও এই ধরনের স্কিল ডেভেলপমেন্টের সাথে যুক্ত হয়। তার ফল, সারা পৃথিবীর মার্কেটটা চায়না একদিনে দখল করে নিল। যে কোনো ধরনের জিনিস, আপনি টুনিবাগ থেকে শুরু করে টাইগার, আপনি আলপিন থেকে এলিফ্যান্ট, সমস্ত কিছু আপনি বানাবেন, চায়না তার পরের দিন তার অর্ধেক টাকায় সেটা বানিয়ে নেবে। এই জমানা চলে যাচ্ছে, এই জমানা ফিনিশ। এখন আমরা আবারও বলছি, ওই টিকা লাগানোর কথা, ওই নজর না লাগে। আমরা হয়তো প্রথম ধাপটা পেরোলাম অনির্বাণ, কিন্তু অনেকটা পথ বাকি। এই সময়টায় খুব সাবধানী খেলতে হবে। কি কি করা যায় যার জন্য ভারত অনেকটা বেশি লাভবান হয়, বাংলা লাভবান হয়, এবং মজা তো আসছেই, চায়না বা ওই ড্রাগনের লাফালাফি দাপাদাপি যদি একটু সিংহ থাবা মেরে একটু শান্ত করে দিতে পারে। একদমই তাই মৌমিক। সেটা হচ্ছে, দেখো, যে কোনো দেশের আজকে যেটা মানে অগ্রগতির ইন্ডিকেশন আমরা বলি, সেটা জিডিপি দিয়ে পরিমাপ করা হয়। এবং অর্থনীতিতে এই জিডিপির কন্ট্রিবিউটার দুটো, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আরেকটা হচ্ছে সার্ভিস সেক্টর। তুমি চায়নার কথা যেটা বলছিলে, তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের উপরে তারা জোর দিয়েছিল। এবং ভারতবর্ষের যে ডায়নামিক্সটা আছে, সেখানে আমরা দেখছিলাম যে সার্ভিস সেক্টরের একটা গ্রোথ হচ্ছিল, এবং তার সঙ্গে আমরা দেখছিলাম ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেটা 2014 থেকে মেক ইন ইন্ডিয়ার কথা বলা হচ্ছিল, সেখানে স্লো বাট স্টেডি একটা গ্রোথ হচ্ছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই চায়নার যে দাদাগিরি সারা বিশ্বের বাজারের উপরে, সেটার একটাই কারণ ছিল যে তারা তাদের কস্ট অফ প্রোডাকশানটাকে মিনিমাইজ করতে পেরেছিল এবং কম দামে জিনিস তৈরি করতো, যে জিনিসটা তারা বিশ্বের বাজারে বিক্রি করতো। আজকের দিনে দাঁড়িয়ে হঠাৎ কী চেঞ্জ হলো? আমরা চেঞ্জটা কী দেখলাম? সেটা হচ্ছে ভারতবর্ষে আমরা সবসময় দেখি, ভারতবর্ষে তুমি যেটার কথা বলছিলে যে লেবার কস্ট, সেটা সবসময় কম থাকে। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে, আমরা লেবারেরও আবার ডিফারেন্সিয়েশন করি, স্কিল্ড লেবার, আনস্কিল্ড লেবার। এখন স্কিল্ড লেবারের সংখ্যাটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে কি একটা স্থায়ী সরকার। যে স্থায়ী সরকার যদি থাকে, তাহলে দেশে যদি একটা শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়, তাহলে কিন্তু সেই দেশে কলকারখানার বাড়বাড়ন্ত হয়।
এর সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি বিশ্ব অর্থনীতিতে একটা ডামাডোল চলছে এবং সেখানে বিশ্বের যে দুটো প্রবল শক্তিধর দেশ, সেখানে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা শুল্ক নিয়ে আমরা যুদ্ধের বাতাবরণ দেখেছি এবং আমেরিকা প্রবল শক্তিধর দেশ হয়ে বুঝতে পেরেছে যে চায়নার উপর ডিপেন্ডেন্সিটাকে কমাতে হবে এবং তার জন্য তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতবর্ষ উঠে এসছে। এবং ভারতবর্ষ যদি দেখো ট্র্যাডিশনালি লাস্ট 4-5 বছর ধরেই কিন্তু আমি বলবো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের একটা ভালো জায়গা হয়ে গেছে এবং ভারতবর্ষ সারা বিশ্বের কাছে একটা আগ্রহের জায়গা তৈরি করেছে। আপনি যদি দেখেন ভারতবর্ষের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট গত বছরে যেটা ছিল $84 বিলিয়ন, সেটা কিন্তু বেড়েছে, 14% গ্রোথ হয়েছে। এবং আমি আশাবাদী যে যদি ভারতবর্ষ কম দামে জিনিস তৈরি করতে পারে তাহলে সারা বিশ্বের এই ম্যানুফ্যাকচারিং সেক্টরটা কিন্তু ভারতবর্ষে উঠে আসবে এবং ভারতবর্ষে উঠে আসা মানে ভারতবর্ষের যারা পুঁজিবাদী আছে, যারা এখানে ব্যবসা করেন, তারা যেরকম নতুন নতুন কারখানা তৈরি করবেন, সেরকম বিশ্বের অনেক সংস্থা তারা কিন্তু ভারতবর্ষটাকে তাদের এই ম্যানুফ্যাকচারিং সেক্টর তৈরি করবার জন্য এখানে ইনভেস্টমেন্ট করবেন। তাতে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের পরিমাণটা অনেক বেড়ে যাবে। আর কি হবে, আমি একটা ছোট্ট কথা বলে দিই, এর ইম্প্যাক্টটা কী হবে। ভারতবর্ষের যে এমপ্লয়মেন্ট জেনারেশন সেটা কিন্তু বেড়ে যাবে এবং এমপ্লয়মেন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের পারচেজিং পাওয়ার ক্যাপাসিটি বাড়বে। আমরা বলি না ভারতবর্ষের বাজারে চাহিদার জীবনীভাব কেটে যাবে। ডিমান্ড স্টিমুলেট যদি হয় তাহলে আমরা দেখব ভারতবর্ষ, যে আমরা বলছি আগামী আর কয়েকদিনের মধ্যে যে ভারতবর্ষ বিশ্বের অর্থনীতিতে 4র্থ স্থানে পৌঁছে যাবে, সেটা আর সময়ের অপেক্ষা। এর সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলছি, ভারতবর্ষের যে জিনিসটা তৈরি হবে ময়ূক, সেটা তো শুধুমাত্র ভারতবর্ষের 140 কোটি মানুষ তারা ইউজ করবে না, এটা বিশ্বের বাজারে যাবে এবং বিশ্বের বাজারে যাওয়া মানে হচ্ছে আমাদের রপ্তানিটা বাড়বে। রপ্তানি বাড়া মানেই আমাদের বিদেশি মুদ্রার ভাণ্ডারটা বাড়বে এবং জানো যে দেশের বিদেশি মুদ্রার ভাণ্ডার যত বেশি শক্তিশালী হবে সে কিন্তু সারা বিশ্বের কাছে তত শক্তিধর দেশ হিসেবে পরিগণিত হবে। এবং আরেকটা জিনিস যেটা নিয়ে মানে গোটা ভারতেরও একটা টেনশন থাকে, সেটা হলো চায়না অনেক কিছু বেচে দেয়। আমরা পাকিস্তানকে যেভাবে চায়না, আমি জানি না বাংলাদেশকে বেচেছি কিনা, যেভাবে ওই রাতকানা এয়ার ডিফেন্স সিস্টেম বেচে দিয়েছিল এবং বিপুল টাকায় বেচে দিয়েছিল, সেই ক্রেডিবিলিটিটাও কিন্তু চায়নার ক্ষেত্রে নষ্ট হচ্ছে। ভারত এই ডিফেন্স সেক্টরে অন্তত এটা প্রমাণ করে দিল যে ব্রাহ্মস হোক, আকাশ হোক, যে ধরনের সামরিক অস্ত্রশস্ত্র হোক, সেই সমস্ত অস্ত্রশস্ত্র অত্যন্ত ভালো, কম টাকায়, ওই সস্তা এবং টিকাও, অরিত্র সস্তা এবং টিকাওটা মোটামুটি ভারত বা ব্র্যান্ড ভারত নিজের যেন ক্যাচলাইন তৈরি করে দিয়েছে। এবং আমার মনে আছে, আমি সেই গাড়ি কোম্পানির নামটা নিতে চাই না, এটা অত্যন্ত জনপ্রিয় বিজ্ঞাপন যেটা সমার্থক হয়ে গেছিল সেই গাড়িটার সাথে, মাইলেজ কিতনা দেগা, অর্থাৎ মাইলেজ কত দেবে। ভারতবর্ষ যেভাবে স্পেস সেক্টরেও একটা হলিউডের সিনেমার থেকেও অর্ধেক টাকায় যেভাবে মঙ্গল গ্রহে যান পাঠাচ্ছে, ঠিক সেভাবে ওই সস্তা এবং টিকাও এটাকে সিরিয়াসলি নরেন্দ্র মোদী নিয়ে মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে প্রত্যেকটা জিনিস বানানো। এবং আমি বারবার বলছি, এটা যদি একটা জাতীয় আবেগে পরিণত হয়, ভারতকে আটকাবে কে? কিন্তু তাও একটা, আবারও বলছি, তাও একটা, তুমি যেহেতু অনেকটা সময় পাবে, সেকেন্ড পার্টে এটা নিয়েও তুমি প্লিজ বলো যে ওই নজর না লাগে, দুগ্গা নজর না লাগে বালাইশাট, এই মুহূর্তটাই ভারতবর্ষকে এবং ভারতবর্ষের অনিষ্ট করার জন্য অনেক লবি, অনেক বড় বড় এনজিও বা বড় বড় গ্যাং তারা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কি করতে হবে ভারতকে এই মুহূর্তে সাবধানী পা ফেলার জন্য? ময়ূক, এই কয়েকদিন আগে, অনির্বাণ দা বলেন, ছোট করে বলুন। ময়ূক, এই কয়েকদিন আগে আমরা দেখলাম ট্রাম্প ডাইরেক্ট হুঁশিয়ারি দিল অ্যাপল কোম্পানিকে যে তুমি ম্যানুফ্যাকচারিং যেটা এই ভারতবর্ষে করবে না। অ্যাপল তো করলো না, কিন্তু তারপরেও কিন্তু আমরা জানি যে ভারতবর্ষে অ্যাপল কোম্পানি তারা তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরটা তৈরি করবে। তার একটাই কারণ, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, কস্ট অফ প্রোডাকশান এখানে কম। এবং কস্ট অফ প্রোডাকশান কম হলেই যারা ব্যবসাদার, যারা ব্যবসা করেন, তারা তাদের লাভের অঙ্কটাকে বাড়াতে পারেন, তাদের মধ্যে একটা পজিটিভিটি থাকে। এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষে যেটা পজিটিভ জিনিস, সেটা হচ্ছে তুমি জানো এই কয়েকদিনের মধ্যে আমরা দেখেছি রেপো রেট 50 বেসিস পয়েন্ট কাট হয়েছে এবং আগামী আর কয়েকদিনের মধ্যে নতুনভাবে আবার আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটির মিটিং আছে, সেখানে আরও 25 বেসিস পয়েন্ট রেপো রেট কাট হওয়ার সম্ভাবনা আছে।
তাহলে কী হবে, ভারতবর্ষের যারা শিল্পোদ্যোগী আছেন তারাও কিন্তু নতুন নতুন ম্যানুফ্যাকচারিং সেটআপ তৈরি করবার স্বপ্ন দেখবেন, কম সুদে ব্যাংক থেকে ঋণ পাবেন এবং সেই ঋণের টাকা নিয়ে তারা কিন্তু আবার এই ভারতবর্ষের নতুন ম্যানুফ্যাকচারিং সেটআপ তৈরি করবে। তাতে একদিকে যেরকম ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, সেরকম ডোমেস্টিক ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু বাড়বে এবং তার যৌথ প্রয়াসে যেটা হবে সেটা হচ্ছে ভারতবর্ষের জিডিপির অগ্রগতি। ঠিক ঠিক অরিত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।